নিরাপত্তা বহন নিয়ে পালাচ্ছেন শেখ হাসিনা, এমনটি মনে করে বিক্ষুব্ধ ছাত্র জনতা লাঠিসোঁটা নিয়ে আঘাত করছে গাড়িগুলোতে। জনৈক এক ব্যক্তির করা ভিডিওতে দেখা যাচ্ছে এমন ঘটনা। শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় অস্ত্র ও এখন দিল্লির আইসিইউ থেকে উনি কিভাবে মুক্ত হবেন, সুস্থ হবেন, দেশে ফিরে আসবেন সেটা আপনারা ভাববেন। যে শেখ হাসিনার স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং ওনাকে ভারতের একটি স্বনামধন্য হাসপাতালে ভর্তি করা হচ্ছে। বিচার শুরু হলে শেখ হাসিনাকে ভারতের কাছে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এই খতিবকে ও ফাঁসি দেওয়ার মতো অপরাধ করেছে। এই খতিব বাংলাদেশে জঘন্যতম অপরাধী, তার অনেকগুলো ফেতনা সৃষ্টিকারী, অনেকগুলো গ্যাঞ্জাম সৃষ্টিকারী। তিনি পরিকল্পিতভাবে অনেক বাংলাদেশের আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে ঘটনাস্থলের পাশের গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রুহুল আমিনকে আটক করেছে পিবিআই। গতকাল বিকেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় সংস্থাটি। প্রাথমিকভাবে কেবল জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন পিবিআই কর্মকর্তারা। রুহুল আমিনকে আটক করেছে পিবিআই। এই মুহূর্তে পিবিআই কার্যালয়ে আছেন রিপোর্টার বখতিয়ার মুন্না। খতিবের নামে হোক আর মুয়াজ্জিনের নামে হোক আর ইসলামী দলের নামে হোক, অন্ততপক্ষে হাসিনার দোসরদের বাংলাদেশে কোনো স্থান হতে দেয়া যাবে না। সে আপনার আপন লোক হোক আর দূরের লোক হোক, যারাই দালালি করেছে, যারাই শয়তানি করেছে, যারাই মানবতা বিবর্জিত কাজ করেছে, যারাই জুলুম করেছে, যারাই আমার দেশের সাধারণ আলেমদের পক্ষে দাঁড়াতে পারে নাই, প্রত্যেককে এখন এই মুহূর্তে জনগণের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এই মাওলানা রুহুল আমিন শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন এবং শেখ হাসিনা নাকি জান্নাতি মহিলা। এমন একজন কট্টর আওয়ামী সমর্থক এবং আওয়ামী শেখ হাসিনার একজন লেসপেন্সার মুফতি রুহুল আমিনকে আমরা সেই সেনাবাহিনীকে বলবো, প্রয়োজনে আপনারা ডাক দেন। এই দেশের ঘরের থেকে প্রত্যেকটা জনগণ আপনাদের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নেমে আসবে। আপনারা সেনাবাহিনী, আপনারা একা নয়, আপনাদের সাথে এদেশের মা, মাটি এবং মেহনতি জনতা আছে। আপনাদের প্রতি আমাদের সমর্থন। ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যানটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে ওনাকে আমাদের অনেকেই বলছেন যে এনজিওগ্রাম সরকার অথবা তিনি পলিটিক্সের কি বলছেন, কিন্তু ডক্টর ইউনূস যে প্ল্যান করছে সেটা তো আরো কঠিন অবস্থা ভাই। এক ঢিলে তিনি যে কতগুলো দেশের সামনে, যদি ক্যাম্পাসে রাজনীতি না থাকে তাহলে তাদের বিরুদ্ধে কথা বলবে কে, তাদের বিরুদ্ধে অবস্থান উঠাবে কে? কেউ উঠাবে না। তাহলে সবচেয়ে বেশি ফায়দা লুটবে কারা? এই ফ্যাসিস্ট রিজিম যে পণ্যগুলো তৈরি করছে, এই পণ্যরাই সেই ফায়দাটা লুটবে। এই ফায়দা লোটার জন্য আসলে ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত করার চেষ্টা করা হচ্ছে। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। মোহাম্মদ ইউনূসের প্ল্যানটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে ওনাকে আমাদের অনেকেই বলছেন যে এনজিওগ্রাম সরকার অথবা তিনি পলিটিক্সের কি বলছেন অথবা নানান ধরনের ব্যাখ্যা বক্তব্য দিচ্ছেন। তবে ওনার অবস্থানটা অনেকটা কি বলা হয় যে কারোর সাথেই শত্রুতা মেন্টালিটি তিনি যেতে চাচ্ছেন না, রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কারের কাজের দিকে মনোযোগ দিতে চাচ্ছেন। তবে আওয়ামী লীগ ওনাকে হালকানি ছিল। ডক্টর ইউনূস কি বোঝে আজকে দেখেন। আওয়ামী লীগ প্ল্যান করছে কি 27 তারিখে আপনার জাতিসংঘে যে অধিবেশন আছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস গেলে তারা কি করবে, কালো পতাকা দেখাবে, মৌন মিছিল করবে অথবা প্লেকার্ড, ফেস্টুন বিভিন্ন জিনিস সহ নিউ ইয়র্কের জন এফ কেনেডি যে বিমানবন্দর আছে পাশাপাশি জাতিসংঘের সামনে তারা সমাবেশ করবে। এটা কে দেখবে? ডক্টর ইউনূস দেখবেন, কিছুটা মন খারাপ করবে। কিন্তু ডক্টর ইউনূস যে প্ল্যান করছে সেটা তো আরো কঠিন অবস্থা ভাই। এক ঢিলে তিনি যে কতগুলা দেশের সামনে শেখ হাসিনার সরকারের বা ব্যক্তিগতভাবে শেখ হাসিনার যে অর্জন সেটাকে রিয়েল স্বৈরাচার বা রিয়েল গণহত্যাকারী বা রিয়েল অনেক কিছুতেই পরিবর্তন করে ফেলতেছেন, এটা শেখ হাসিনা সম্ভবত এখনো বোঝে নাই। আমি আশ্চর্য হয়েছি। দেখেন জাতিসংঘের অধিবেশনে যে জায়গাটা পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, পরিকল্পনাটা আমি প্রকাশ করছি। 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে বক্তব্য দেবেন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেই বক্তব্যের মধ্যে সারা পৃথিবীর রাষ্ট্রগুলো এটাকে প্রচার করবে, তাদের দেশেরও সেখানে প্রতিনিধি থাকবে। কারণ জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো ধরতে গেলে পৃথিবীর 98% রাষ্ট্রই জাতিসংঘের সদস্যভুক্ত। দুই একটা দেশ এখনো বিভিন্ন জায়গায় আছে, তারা অপেক্ষা করছে সামহাও হয়তোবা। এখন ডক্টর ইউনূস কি দেখাবেন? জুলাই এবং আগস্টে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে বীরত্ব গাথা, পাশাপাশি রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের যেই গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন। আপনি বুঝতে পারছেন এখানে কোন কোন জিনিসটা তিনি খাইলা দিচ্ছেন। নাম্বার 1, যখন তিনি জুলাই আগস্টের ইস্যুটা সামনে আনবেন তখন সেখানে দেখা যাবে কি ভিডিও ফুটেজ হয়তো প্রকাশিত করা হবে, আরও অনেক কিছু হয়তো সেখানে দেখানো হবে। যখন তিনি বক্তব্য দেবেন সেখানে সারা বিশ্বের রাষ্ট্রনায়করা দেখবে যে বাংলাদেশে শেখ হাসিনা সর্বশেষ পর্যায়ে সে কি করে গেছেন, যা করছেন এটা তো কঠিন একটা সিচুয়েশন। যেভাবে ছাত্ররা মারা গেছে, ইন্টারনেট শাটডাউন ছিল, বিভিন্ন ভিডিও ফুটেজ ইভেন যেগুলো স্পর্শকাতর সেগুলোই কিন্তু সেখানে প্রদর্শিত হয়তোবা করা হচ্ছে। নাম্বার 2, আপনার এই অন্তর্বর্তী সরকারের যে সংস্কার কার্যক্রম যেটা নিয়ে বিএনপি বলছে যে সংস্কারের পুরোটা দরকার নাই, আবার অনেকজন বলছেন যে দরকার নাই, আবার অনেকে বলছেন যে না পুরোটাই করেন। এই যে একটা মতবিরোধ আছে সামহাও ইন্টারনালি, আস্তে আস্তে কিন্তু
সমন্বয়কদের প্রতি আওয়ামী লীগ তো আগে থেকে বিগড়ে আছে, বিএনপি কিন্তু আস্তে আস্তে বিগড়াচ্ছে বিভিন্ন জায়গায়, তারা ওইভাবে এখনো কিন্তু জায়গাগুলো মানে জাস্টিফাই করতে পারছে না বা এখনো বাটে নিতে পারছে না, এরকম কিন্তু ভূমিকা আছে। যদিও হাইকমান্ডের হিসাবটা আলাদা, তারেক রহমান স্মার্ট অ্যাকশন নিচ্ছেন, রিজভী সাহেব সুন্দর কথা বলছেন, ফখরুল ইসলাম তিনিও সুন্দর কথা বলছেন, কিন্তু গ্রাম পর্যায়ে কিন্তু এগুলো আসলে ফোকাসড হচ্ছে না, অ্যাকশন হচ্ছে। তো সেখানে আন্তর্জাতিক পৃথিবী দেখতে পাবে ডক্টর ইউনূসের সংস্কার পরিকল্পনা কি। আর আপনি নিশ্চিত থাকেন সবাই ওয়াও ব্রাভো ব্রাভো ডক্টর ইউনূস কাম অন সাপোর্টও করবে। সেখানে তিনি রাষ্ট্রের এই মুহূর্তে যে অর্থনৈতিক সংস্কার দরকার, অর্থনৈতিকভাবে সহযোগিতা দরকার, একটা ডায়লগে সারা পৃথিবীর সামনে বিষয়টা তুলে ধরবেন যে বাংলাদেশকে সংস্কার করতে আসলে কতটুকু দরকার। এটাতে বিএনপির জন্য একটু নেগেটিভিটি আছে, শুধু আওয়ামী লীগের জন্য না। নেগেটিভিটি আছে এরকম যে নির্বাচন অতি দ্রুত দেওয়ার জন্য নানান যে বক্তব্যগুলো আসছে সেখানে আন্তর্জাতিকভাবে সমর্থনটা পাবে না কোনো দেশের, কেননা ডক্টর ইউনূসের যে ফেস ভ্যালু সেটা কিন্তু আমাদের দেশের কোনো রাজনৈতিক দল সেই ফেস ভ্যালুতে তারা নিজেদেরকে পৌঁছাতে পারে নাই। ইভেন খুব মার্কিন যুক্তরাষ্ট্রের কাছেও বেগম খালেদা জিয়াকে নিয়ে, তারেক জিয়াকে নিয়ে আওয়ামী লীগের যে ইস্যু ছিল, আমেরিকা কখনো কথা বলে নাই ওইভাবে, কিন্তু ডক্টর ইউনূসের মামলা বিচার ঠিকভাবে হচ্ছে কিনা, আইন প্রসিকিউশন ঠিক আছে কিনা, এইসব ইস্যুতে সারা পৃথিবী সরব ছিল। তো বুঝতেই পারছেন আওয়ামী লীগ চিন্তা করছে কি আর ডক্টর ইউনূস আসলে কোন লেভেলে খেলে। যারা মনে করেন এখনো যে এনজিওগ্রাম সরকার ডক্টর ইউনূস রাজনীতি বোঝে না, ভাই এই ভিডিওটা দেখা বুঝা নিয়েন কোন লেভেলে তিনি আসলে খেলে, তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড়, এটা তো প্রমাণিত। নিরাপত্তা বহন নিয়ে পালাচ্ছেন শেখ হাসিনা, এমনটি মনে করে বিক্ষুব্ধ ছাত্র জনতা লাঠিসোঁটা নিয়ে আঘাত করছে গাড়িগুলোতে। জনৈক এক ব্যক্তির করা ভিডিওতে দেখা যাচ্ছে এমন ঘটনা। তারা যে বন্যার ত্রাণের জন্য টাকা পয়সা নিয়েছে, এইসব বিষয় নিয়ে আমরা যাতে কোনো রকমের কোনো কথা বলতে না পারি, আমরা যাতে একজোট হয়ে দাঁড়াতে না পারি, এই সকল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আসলে আমাদের এই ক্যাম্পাস রাজনীতিমুক্ত একটা ক্যাম্পাসে প্রতিষ্ঠা করতে চাই। আমাদের ক্যাম্পাসে যদি বিরাজনীতিকরণ হয় তাহলে আসলে সবচাইতে ফায়দা লুটবে ওই ছাত্রলীগেরাই, কারণ এত বছর তো তারা সাধারণ ছাত্রদেরকে অনেক কষ্ট দিয়ে এসেছে, তাদের উপর অনেক অত্যাচার করেছে। যদি ক্যাম্পাসে রাজনীতি না থাকে তাহলে তাদের বিরুদ্ধে কথা বলবে কে, তাদের বিরুদ্ধে অবস্থান উঠাবে কে? কেউ উঠাবে না। তাহলে সবচেয়ে বেশি ফায়দা লুটবে কারা? এই ফ্যাসিস্ট রিজিম যে পণ্যগুলো তৈরি করছে, এই পণ্যরাই সেই ফায়দাটা লুটবে। এই ফায়দা লোটার জন্য আসলে ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত করার চেষ্টা করা হচ্ছে, অপচেষ্টা করা হচ্ছে। তো রাজনীতি বন্ধ করার উদ্দেশ্যটা আসলে ঠিক এটাই, পুরো ক্যাম্পাসটাকে আসলে বিরাজনীতিকরণ করে ফেলা। যখন এই ক্যাম্পাস মানে একটা বিশ্ববিদ্যালয় কেন দেশ নিয়ে চিন্তা করবে না, রাষ্ট্র নিয়ে চিন্তা করবে না? একটা বিশ্ববিদ্যালয় তো একটা রাষ্ট্রের সবচাইতে সবচাইতে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমগুলো দাঁড় করাইতে পারবে। তো সেই বিশ্ববিদ্যালয়ে যখন আপনি বলেন যে না রাজনীতি করা যাবে না, তখন আপনি আসলে সেই মুক্ত চিন্তা বিকাশে একটা বাধা প্রদান করেন, আপনি আসলে তাদেরকে সুন্দরভাবে চিন্তা করতে দেন না। আবার একটা মজার তথ্য দেই যে তারা বলছে যে 83% এরকম মানুষজন নাকি ক্যাম্পাসের চায় না রাজনীতি হোক। এই রিসার্চটা তারা কিভাবে করলো? এই রিসার্চের তাদের মেথড কি? এটা জাস্ট লিনিয়ার কোয়েশ্চেন যে ছাত্র রাজনীতি চাই কি চাই না, এটা দিয়ে তো আসলে মানুষের মনের ভাবটা বোঝানো সম্ভব না। এটা দিয়ে তো বোঝানো সম্ভব না যে আসলে এই চাই কি চাই না। তো এই একটা কোয়েশ্চেন আমাদের কাছে একটা কোয়েশ্চেন শুরু করে শুধুমাত্র হ্যাঁ না এর উত্তর দেওয়ার স্বাধীনতাটা রেখে তারা একটা রিসার্চ করেছেন এবং সেই রিসার্চটাকে তারা মনে করছেন যে হ্যাঁ এটাই আমার সঠিক রিসার্চ এবং আসলে এই ক্যাম্পাসের মানুষজন চায় না রাজনীতি। এটা তো আসলে ঠিক না। এটা একটা বিশ্ববিদ্যালয় যেই প্রক্রিয়ায় তার রিসার্চ করছে এটা তো ঠিক না। গত 16 বছরে শেখ হাসিনা আর কিছু পারুক না পারুক এই দেশে একটা বিরাজনীতিকরণ করার যে তার সফল প্রচেষ্টা সে সেটা করতে পেরেছে। এই বিরাজনীতিকরণের ফলে কি হয়েছে? মানুষ চিন্তা করা শুরু করেছে যে প্রশ্ন করে কি লাভ, দাবি উঠিয়ে কি লাভ, কোনো কিছুরই তো কোনো সমাধান হবে না। আজকে যদি তেলের দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে, জ্বালানির দাম বাড়ে, আচ্ছা বাড়ছে বাড়ুক, কিন্তু তার ফলে যে আমার পুরো জীবনযাত্রার মানে একটা পরিবর্তন এসে যাচ্ছে, আমার প্রতিদিনকার যে পণ্য আমি কিনছি সেটার দাম যে বেড়ে যাচ্ছে, মানুষ সেটা বুঝে, কিন্তু বোঝার পরে তার মনে হয় যে এখানে প্রতিবাদ করে আসলে লাভ নেই, আমার কথা কেউ শুনবে না, সবাই উল্টা আমাকে থামাই দিবে। আবার ধরেন এই বাস ভাড়া 5 টাকা থেকে 10 টাকা, 10 টাকা থেকে 20 টাকা, 20 টাকা থেকে 50 টাকা, এই যে বাড়ছে, আমার মনে হচ্ছে যে আমার খুবই অস্বস্তি হচ্ছে, আমার সাধারণ মানুষের মনে হচ্ছে অস্বস্তি হচ্ছে, কিন্তু দাবি জানিয়ে কি লাভ? এইটা নিয়ে কথা বলে কি লাভ? মানুষ সেটা বুঝবে না। ঠিক একইভাবে আপনার শিক্ষা খাতে বরাদ্দ হয় না, অপরদিকে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েই চলেছে। অথচ একটা দেশের শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে আমাদের শিক্ষকদের পর্যন্ত সবার মনে হয় যে বলে কি লাভ, যা হচ্ছে আমরা মেনে নেই, কারণ বলে কোনো সমাধান হবে না। এই যে বিরাজনীতিকরণের একটা খেলা, এই খেলার মাধ্যমে এই সরকার আমাদেরকে কনভিন্সড করে ফেলেছেন যে তোমরা যতই হাউকাউ করো, যতই কথা বলো, যাই করো না কিসের জন্য, আমি তোমাদের কোনো কথা শুনবো না, কোনো কথা মানা হবে না। আমরাও মেনে নিয়েছি যে আমাদের কোনো কথা মানা হবে না, সুতরাং বলে আর কি লাভ? রাজনীতি বন্ধ করার উদ্দেশ্যটা আসলে ঠিক এটাই। আপনারা জানেন আওয়ামী লীগের জমানায় বাংলাদেশে ফরিদউদ্দিন মাসুদ, মেজবাহুর রহমান, তারপরে এই যে খতিব সাহেব, রুহুল আমিন সাহেব, এরা সবাই মিলে কি পরিমাণ আওয়ামী লীগ তন্ত্র করেছে, বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে, আলেম সমাজের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, আলেমদেরকে কলঙ্কিত করেছে, কওমি অঙ্গনকে বিতর্কিত করেছে। এই মানুষদেরকে বাংলাদেশের কোনো জায়গায়, কোনো পদে, কোনো স্তরে বাংলাদেশের জনগণ দেখতে চায় না। বাংলাদেশের জনগণ মনে করে যারা আওয়ামী লীগের সময়ে অপবিত্র কাজ করেছে, অন্যায় কাজ করেছে, জুলুম করেছে, বাংলাদেশের স্বাধীন চেতা মানুষের উপরে নির্বিচারে গুলি, হত্যা, নির্যাতনের সময় মুখে কুলুপ বেঁধে বসেছিল, আলেম নামের যারা কলঙ্কিত করেছে, সেই সকল প্রত্যেককে শেখ হাসিনার মতো করে বিচারের কাঠগড়ায় আনার জন্য বাংলার জনগণ এখন অপেক্ষা করছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আপনারা জানেন ফরিদউদ্দিন মাসুদের কথা। শাহবাগে গিয়ে তিনি যখন বাংলাদেশের ইসলামপন্থী নাগরিকদের ফাঁসির জন্য বক্তব্য দিয়েছিলেন, তখন এদেশের অনেক মানুষেরই হয়তো মুক্তভাবে কথা বলার অধিকার ছিল না, বিধায় তারা দীর্ঘ 16 বছর পর্যন্ত আপনাদের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, যা ইচ্ছা তাই করেছে। আরেকজন টাউট মাওলানা হচ্ছে আপনার মেজবাহুর রহমান, তারপরে হচ্ছে বর্তমানে এই যে আপনার এই সরকারেরই আপনার
যে এতদিন পর্যন্ত যে ব্যক্তি খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন রুহুল আমিন সাহেব, এরা প্রত্যেকেই আজকের এই বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের এই স্বাধীনতার বিবর্জিত কর্মকাণ্ড তারা করছে। স্বাধীনতাকে তারা নস্যাৎ করছে, স্বাধীনতাকে তারা ধ্বংস করছে, স্বাধীনতার চেতনাকে তারা নষ্ট করে ফেলছে। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আজকের সে কারণে সময় এসেছে বাংলাদেশের সকল জনগণ বিশ্বাস করে যে এই ধরনের কুচক্রী মহলদেরকে কোনো অবস্থায় এস্টাবলিশ হতে দেওয়া যাবে না। খতিবের নামে হোক আর মুয়াজ্জিনের নামে হোক আর ইসলামী দলের নামে হোক, অন্ততপক্ষে হাসিনার দোসরদের বাংলাদেশে কোনো স্থান হতে দেওয়া যাবে না। সে আপনার আপন লোক হোক আর দূরের লোক হোক, যারাই দালালি করেছে, যারাই শয়তানি করেছে, যারাই মানবতা বিবর্জিত কাজ করেছে, যারাই জুলুম করেছে, যারাই আমার দেশের সাধারণ আলেমদের পক্ষে দাঁড়াতে পারে নাই, প্রত্যেককে এখন এই মুহূর্তে জনগণের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এই মানুষগুলোকে যদি আপনারা কাঠগড়ায় যদি দাঁড় না করান, আপনারা যদি বিচারের কাঠগড়ায় দাঁড় না করান, তাহলে সাধারণ জনগণকে তারা বিভ্রান্ত করে আজকে যেভাবে বাইতুল মুকাররম মসজিদকে কলঙ্কিত করেছে, মসজিদে উঠে তারপরে গোপালগঞ্জের লোক নিয়ে মারামারি করেছে, এইরকম একটি ন্যাক্কারজনক কাজ বাংলাদেশের স্বাধীনতার পর কোনো খতিব করেছে আমার জানা নাই, কিন্তু আজকে সেটা সংগঠিত হয়েছে। প্রিয় ভাইরা আমার, অতএব আমাদের কাজ, আমি বর্তমান সরকার সহ সাধারণ জনগণকে আহ্বান জানাই, বাংলাদেশে আমরা যারা কথা বলছি, আমাদের এই কথা বলার চেতনা শুধুমাত্র কোনো গোষ্ঠী বা ব্যক্তি বিশেষ নয়, বরং সকল নির্যাতিত, জুলুম, অত্যাচার শিকার হওয়া ব্যক্তিদের পক্ষে এবং যারা যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, তাদের বিপক্ষে আপনাকে কণ্ঠ উঁচিয়ে জাতির কাছে কথা বলতেই হবে। আমরা যদি মনে করি শেখ হাসিনাকে বিদায় দিয়েছি আর আরামায় এসে ভোগ বিলাসে আমাদের সময় নষ্ট করছি, তাহলে চরম ভুল হবে। বাংলাদেশে এখনো শেখ হাসিনার প্রেতাত্মারা রয়ে গিয়েছে, কেউ দাড়ির ছুতায়, কেউ টুপির ছুতায়, কেউ ইসলামী দলের ছুতায়, কেউ ইমামের ছুতায়, কেউ মুয়াজ্জিনের ছুতায়, কেউ মন্দিরের ছুতায়, কেউ মাজারের ছুতায়, কেউ আপনার আনসারের ছুতায়, কেউ আপনার ওই কি বলে তাদের ওই প্রশাসনিক ছুতায়, পুলিশের ছুতায়, বিভিন্ন জায়গায় তাদের লোকগুলো এখনো রয়ে গিয়েছে। অতএব আমাদেরকে সাবধান হতে হবে, আমাদেরকে সতর্ক হতে হবে, এই মানুষগুলোর ব্যাপারে সোচ্চার হতে হবে। আমি বাংলাদেশের সমগ্র নাগরিকদের আহ্বান জানাবো, আমরা আইন হাতে তুলে নিব না, কিন্তু আমরা আইন প্রশাসনকারী ব্যক্তিদের কাছে আমরা তাদের ব্যাপারে অবশ্যই আমাদের স্মারকলিপি প্রদান করা উচিত, তাদের ব্যাপারে জানিয়ে দেওয়া উচিত, লিস্ট প্রদান করা উচিত। গত 14 বছর 16 বছর পর্যন্ত কারা কারা এদেশের ইসলামী চেতনা, মূল্যবোধ, বাংলাদেশের মানুষের মূল্যবোধ, বাংলাদেশের মানুষের চিন্তা চেতনার বিপক্ষে কথা বলেছে, কাজ করেছে, তাদের বিরুদ্ধে আমাদের গর্জে ওঠা এখন সময়ের দাবি। আমরা কোনো ব্যক্তি গোষ্ঠী বিশেষের পক্ষে কিংবা বিপক্ষের লোক নই, আমরা কোনো মানুষের উপরে জুলুম করার পক্ষের লোক নই, আমরা কারো উপরে অন্যায়ভাবে অত্যাচার করার লোক নই, কিন্তু যারা আমাদের উপরে অত্যাচার করেছে, যারা এতদিন পর্যন্ত জুলুম করেছে, যারা এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য বিভিন্নভাবে ফতুয়াগিরি করেছে, তাদেরকে অন্ততপক্ষে কোনো অবস্থায় আমরা মেনে নিতে পারি না। এবং তাদের বিরুদ্ধে যদি আপনি কণ্ঠ উঁচু করে কথা না বলেন, তাহলে আপনাকে চূড়ান্ত বাংলাদেশের মানুষ কিন্তু মুনাফিক ছাড়া আর কিছুই বলবে না। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের ভিতরে সমস্ত দুর্নীতিবাজদের মাজা ভেঙে দিতে হবে। আমরা সেই সেনাবাহিনীকে বলবো, প্রয়োজনে আপনারা ডাক দেন, এই দেশের ঘরের থেকে প্রত্যেকটা জনগণ আপনাদের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নেমে আসবে। আপনারা সেনাবাহিনী, আপনারা একা নয়, আপনাদের সাথে এদেশের মা, মাটি এবং মেহনতি জনতা আছে। আপনাদের প্রতি আমাদের সমর্থন, কারণ আমরা দেখেছি সেনাবাহিনী ওই যে পাহাড়ে, জঙ্গলে, রাতের অন্ধকারে বিভিন্ন ক্রিটিক্যাল সন্ত্রাসীদেরকে কিভাবে সাহায্য করেছে। আমার দেশের সেনাবাহিনী দুর্বল নয়, বাংলাদেশের প্রত্যেকটা সেনাবাহিনী সময়ের প্রয়োজনে রয়্যাল বেঙ্গল টাইগারের রূপ ধারণ করতে পারে। বাংলাদেশ সেনাবাহিনীর ম্যাজেস্টেসি পাওয়ার নিয়ে গোটা জাতির সামনে লোমহর্ষক বিবরণ দিতে চাই। আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্য প্রতিপক্ষ শত্রুর জন্য এক একটা তাজা বুলেট। সেই সেনাবাহিনীকে নিয়ে অনেক সময় অনেক স্বার্থান্বেষী মহল চক্রান্ত করেছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই। বাংলাদেশ সেনাবাহিনীর ম্যাজেস্টেসি পাওয়ারকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুলিয়া পর্যন্ত সমগ্র আপামার জনতা সমর্থন করে। বাংলাদেশ সেনাবাহিনীর এই ম্যাজেস্টেসি পাওয়ার আমরা এই জন্য চাই, যাতে এখন থেকে সন্ত্রাসী, গডফাদার, কালোবাজারির গুণ হারাম হয়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনী অতীতে আমরা দেখেছি রোদ, ঝড়, বৃষ্টিকে উপেক্ষা করে তারা এই দেশের মানুষের স্বস্তির নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা বিগত দিনে দেখেছি নোয়াখালী জেলার ফেনী অঞ্চলে এবং বিভিন্ন অঞ্চলে বন্যায় যখন তলিয়ে গেছিল, এই সেনাবাহিনীরা দিন রাত খেয়ে না খেয়ে নির্ঘুম রাত কাটিয়ে শিশু, বৃদ্ধ, কিশোর, যুবক, যুবতী প্রত্যেকটা তারা উদ্ধার কাজে সশস্ত্র তারা অংশগ্রহণ করেছিলেন। সেই সেনাবাহিনী আজকে ম্যাজেস্টেসি পাওয়ার পাওয়াতে শুধুমাত্র আতঙ্কে আছে সন্ত্রাসীরা, কিন্তু এদেশের মানুষ আল্লাহর কাছে হাত তুলে বলছে, কোনকে কোন দল করে দেখার বিষয় নয়। সেনাবাহিনীর কাছে আহ্বান থাকবো, বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি থেকে দুর্নীতিবাজ, সিন্ডিকেট, কালোবাজারি, অস্ত্রধারী সন্ত্রাসীদের উৎখাত করেন, তাহলে অপার সম্ভাবনাময় এই বাংলাদেশ আগামী দিনে মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচতে পারবে। মনে রাখবেন, বাংলাদেশের সেনাবাহিনীর অনেক অফিসার আছেন যারা যে কোনো সময় এই দেশের জন্য জীবন দিতে রাজি। সেই সেনাবাহিনীর কাছে আজকে এদেশের মানুষের পক্ষ থেকে আমি বাংলাদেশ সেনাবাহিনীকে স্যালুট করে বলবো, আপনারাই পারেন অপার সম্ভাবনাময় এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে। কারণ যখন যে সরকার ক্ষমতা এসেছে, তখন সেই সরকারের কিছু আমলা, কিছু পর দুর্নীতিবাজ প্রশাসন গোটা দেশকে রসাতলে দিয়ে পেঁয়াজের কেজি 400 টাকা বানিয়েছিল। আর যেন এটা না করতে পারে, আপনারা জানেন এই যে বিগত দিনে
যখন বাংলাদেশের মানুষ তাদের অধিকার নিয়ে রাস্তায় নেমেছিল, বাংলাদেশ সেনাবাহিনী একটা মানুষের বুকে গুলিবর্ষণ করে নাই। এতে করে সেনাবাহিনী প্রমাণ করেছে আমরা সময়ের প্রয়োজনে দেশ এবং দেশের জনগণের পক্ষে থাকবো। সেই সেনাবাহিনীর কাছে আমাদের প্রত্যাশা এখন অনেক বেশি। আপনারা জানেন, আমরা বলে দিতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের প্রত্যেকটা জনতার কাছে এক একটি সূচ্য সন্তান। বাংলাদেশ সেনাবাহিনী গভীর সমুদ্রে, জঙ্গলে কিংবা পাহাড়ে প্রত্যেকটা দুষ্কৃতিকারীদের জন্য সেকেন্ড আজরাইল। সেই সেনাবাহিনীর জন্য যদি এদেশের মানুষের আরেকবার রক্ত দিতে প্রয়োজন হয়, আমরা আমার দেশের বীর সেনাপতিদের জন্য আমরা 1 সাগর রক্ত দিতে রাজি। প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো, আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।